This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. রোজ রোজ কত কিছু মনে পড়ে জানেন তো, আর যখনই মনে পড়ে আপনাদের সামনে বসে আপনাদের সাথে শেয়ার করে নিই। আপনার সাথে শেয়ার করলে তখন মনে হয় যে নিজেদের লোকেদের সাথে একটুখানি নিজের মনের ভাবটা প্রকাশ করা গেল, একটু গল্প করা গেল। আজকে ওরকমই একটা গল্পের কথা মনে পড়ে যাচ্ছিল, তো ভাবলাম আপনাদের সঙ্গে সাথে শেয়ার করি, আপনাদের গল্পটা বলি। অবশ্য গল্পটা আপাদমস্তক রাজনৈতিক, পলিটিক্যাল স্যাটায়ারও বলতে পারেন। এই গল্পের মুখ্য চরিত্রে না কোনো মানুষ নেই, একটা বিড়াল ছানা আছে, আর পার্শ্ব চরিত্রদের মধ্যে আছেন এক দোর্দণ্ড প্রতাপ নেতা। জন্মেই যে নেতার নামে জয়ধ্বনি দিত ওই বিড়াল ছানা, নেতার নাম করে বলতো জিন্দাবাদ জিন্দাবাদ। এরকম ভক্ত বিড়ালে তো দেখা যায় না, বিড়াল এরকম ভক্ত জিন্দাবাদ বলছে, খবর তো সেই নেতার কানে পৌঁছলো। নেতা সশরীরে তাকে দেখতে চলে এলেন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে। যেই সেই নেতাকে সামনে দেখতে পেল, বেড়াল ছানা বলতে শুরু করলো মুর্দাবাদ মুর্দাবাদ। ওই নেতার নামে মুর্দাবাদ ধ্বনি তুলল। সবাই অবাক, সবার কানফান লাল। নেতা জানতে চাইলেন যে কি বলছে, এসব উল্টোপাল্টা বলছে কেন? মুর্দাবাদ বলছে, তোমরা বললে জিন্দাবাদ বলতো। যার পোষা বেড়াল তিনি বললেন এতদিন ওর চোখ ফোটেনি, তাই জিন্দাবাদ জিন্দাবাদ বলছিল আপনার নামে, এখন চোখ ফুটে গেছে তাই মুর্দাবাদ বলছে। গল্পটা খুব কিন্তু মানে এটা ইনার মিনিং সম্পন্ন। আসলে কার যে কখন চোখ ফোটে না, সেটা কেউ জানে না। বিশেষ করে রাজনীতিক হলে তো কোনো কথাই নেই। এবং তার থেকেও বড় কথা, চোখ ফোটাতে কখন যে কোন সার্জন সাহায্য করেন সেটাও বলাটা খুব মুশকিল। এটা নেই, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যামলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে V-Guard দিয়ে সুরক্ষিত রাখুন। V-Guard, India's #1 stabilizer. এই যে তৃণমূল নেতারা, তারা বিজেপিতে গেলে তৃণমূল যে কথাগুলো বলে সেগুলো শুনে মনে হয় যে ইডি সিবিআই বুঝি সার্জেনের কাজ করেছে, তাদের চোখ ফুটিয়ে দিয়েছে। আবার কোনো বিজেপি নেতা তিনি যখন তৃণমূলে আসেন তখন বিজেপির কথা শুনে মনে হয় রাজ্য পুলিশ বা সিআইডি তারা নিশ্চয়ই খুব বড় সার্জেন, তারাই এর চোখ ফুটিয়েছে। সত্যি বলছি, এই যে সিরিয়া পারভিন তৃণমূলে যোগ দিলেন, তিনি যোগ দেওয়ার পর শশীবাজা কি বললেন? শশীবাজা ডাক্তার, তিনি নিশ্চয়ই জানেন গোটা ব্যাপার ট্যাপারগুলো ঠিকঠাক। তিনি বললেন সিরিয়ার চোখ খুলে গেছে। একজন ডাক্তার যখন বলছেন তখন তো ভুল বলছেন না। আর বিজেপি কি বলছে? চাপের মুখে নথি স্বীকার করেছেন সিরিয়া। এবার আপনাদের অনেকে মনে হচ্ছে কিন্তু এই সিরিয়াকে, ওই সিরিয়ার কথা তো জানি, লড়াই টড়াই চলছে সে তো থাক, কিন্তু এই সিরিয়াটাকে, এই প্রশ্নটার উত্তরে একটু আপনাদের বলবো পিছিয়ে যেতে, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়। এর খেয়াল করে দেখুন, সরস্বতী পুজোর দিন সকালে টাকিতে কি হয়েছিল মনে করুন, তাহলেই মনে পড়ে যাবে সব। সেদিন সন্দেশখালি যাচ্ছিলেন সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি। টাকিতে তাকে পুলিশ আটকেছিল, মনে আছে? আর তারপর পুলিশের সাথে ধস্তাধস্তি, বিজেপি কর্মী সমর্থকদের ধাক্কাধাক্কি, কত কিছু তো হলো, মনে আছে সেগুলো? আচমকা সেদিন ওই 4-5 থেকে যখন পুলিশ ঘিরে ঠিরে ফেলে রেখেছে, কিছুতে এগোতে দিচ্ছে না, একটা গাড়ির বনেটে উঠে পড়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। আর বিক্ষোভরত সুকান্ত মজুমদারকে যখন পুলিশ 4-5 থেকে হাত বাড়িয়ে টেনে নেওয়ার চেষ্টা করছিল র্যাফ ট্যাপ, তখনই এক ঝটকায় পুলিশের হাত সরিয়ে দিতে গেছিলেন এক মহিলা, মুসলিম মহিলা, সিরিয়া পারভিন, বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা কমিটির সাধারণ সম্পাদিকা। এবার ধাক্কাধাক্কির সময় ওই গাড়ির বনেট থেকে পড়ে যান সুকান্ত মজুমদার। সেই ছবিটা মনে আছে। দীর্ঘদিন তারপরে সুকান্ত মজুমদার, তারপর তাকে নিয়ে হাসপাতাল অনেক কিছু হলো, অসুস্থ ছিলেন। তো সেই সিরিয়া পারভিন তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। আচ্ছা, সুকান্ত মজুমদার আসল ধাক্কাটা কি এতদিনে খেলেন? জাস্ট মনে হচ্ছে আর কি, কারণ ওই টাকির ঘটনার পর যাকে পুলিশ গ্রেফতার করেছিল সেই সিরিয়া, তিনি কত বড় রাজনৈতিক নেত্রী সেটা কিন্তু এক্ষেত্রে একদম গুরুত্বপূর্ণ নয়। আসলে
স্থান মাহাত্মেই সিরিয়ার গুরুত্ব তৈরি হয়ে গেছে রাজনীতিতে। সিরিয়া বসিরহাট লোকসভায় রাজনীতি করেন। তিনি যে সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা ছিলেন সেই এলাকাটার মধ্যে রয়েছে, ঠিক ধরেছেন, সন্দেশখালী। অতএব সিরিয়ার গুরুত্ব বুঝতে গেলে সন্দেশখালীর কথা মাথায় রাখতে হবে। কষ্ট করার দরকার নেই। শশী পাজা আর মমতা বালা ঠাকুর তার হাতে পতাকা তুলে দেওয়ার সময় কত যত্ন করে পারা যায় সেই গুরুত্বটা প্রতিষ্ঠা করে দিয়েছেন। সিরিয়াও বুঝিয়ে দিয়েছেন। নতুন দলে এসে চট জলদি পার্টি লাইন বুঝে নিতে তার কোনো অসুবিধা হয়নি, কারণ ওই যে শশী পাজা বললেন চোখ খুলে গেছে, খোলা চোখে নতুন লাইন পড়তে অসুবিধা হয়নি। সন্দেশখালীতে আপনারা দেখছেন এই বছরে যে একটি অসত্য চিত্রনাট্য, ধর্ষণ হয়নি তবুও বলা হচ্ছে ধর্ষণ হয়েছে, এবং এই অসত্য ঘটনাগুলো তার সামনে হচ্ছিল, সে সাক্ষী এবং এই প্রতিটি ঘটনা সম্বন্ধে সে জানে। সে আজকে আমাদের পাশে বসে রয়েছে। এটা যে ষড়যন্ত্র সেটাও জানে। আমরা তো সত্যের জন্য লড়াই করছি। অরিজিনাল যে মহিলাদের মানে সম্ভ্রম চলে গেছে, সেই সম্ভ্রম ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করছি। কিন্তু পরে দেখলাম যে না, এটা একটা জাস্ট গল্প। আমরা বিজেপির লিডার, কিন্তু আমরা বিজেপির লিডাররাও যে মহিলাদেরকে কতটা পিঠে বানাতে পারি সেটাও মানুষের জানা দরকার আছে। তাহলে কি বুঝলেন? সব কথাবার্তা শুনে, সবার বক্তব্য শুনে কথা তো একটাই, সবার ওপর পিঠে সত্য, তাহার ওপরে নাই। প্রমাণ হলো তো, পিঠেটাই শুধু সত্যি, বাকি সব সন্দেশখালীর বাকি সব কিছু মিথ্যে। সন্দেশখালীতে শাহজাহানরা অত্যাচার চালিয়েছেন, মিথ্যে। সন্দেশখালীতে মহিলারা নির্যাতিতা হয়েছেন, মিথ্যে। মানে তৃণমূল বিজেপির বিরুদ্ধে যা যা বলেছে সেগুলো আবার বিজেপির কথায় সব মিথ্যে, আবার বিজেপি যা যা বলেছে তৃণমূলের কথায় মিথ্যে। সত্যি একমাত্র ওই পিঠেটা, পিঠে ভাজা হতো, রাত বিরেতে মা বোনেদের ডেকে পাঠানো হতো, এটা সত্যি। ডেকে পাঠাতো নেতারা, এটাও সত্যি। এবার সেই নেতারা কোন কুলের বা কোন ফুলের, নাকি দুই ফুলেরই, সেটা নিয়েই যাবতীয় দ্বিধাদ্বন্দ্ব। এই দ্বিধা দ্বন্দ্ব এগুলো তৈরি করলেন কে? না, সিরিয়া পারভীন। আপাতত সন্দেশখালী সিরিজের সর্বশেষ চরিত্র, যার পরিচয় দিতে গিয়ে শশী পাজা কী বললেন শুনলেন তো। সন্দেশখালীতে যে ষড়যন্ত্র হয়েছে সেটা নাকি সিরিয়া পুরোটা জানেন। মিথ্যের বিরুদ্ধে সত্যির রাজনীতি করতেই নাকি সিরিয়া তৃণমূলে এসছেন। এবার অনেকগুলো জিনিস আমাদের মাথার মধ্যে আসছে, জানেন তো। আচ্ছা, সিরিয়া কবে থেকে বুঝলেন সন্দেশখালী ষড়যন্ত্র? তার কবে থেকে চোখ খুলে গেল? ঘটনাচক্রে আরেকটা জিনিস মনে পড়ে যাচ্ছে। ওই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিজেপি হলেন, সরাসরি বিচারপতির চেয়ার টু বিজেপি প্রার্থী, তখন কি শোনা গেছিল? বিজেপি নাকি অনেক দিন ধরে তার মনে বাসা বেঁধেছিল। তৃণমূল একদম রীতিমতো প্রেস কনফারেন্স করে বলেছিল, এটা তো আমরা জানতাম, ওর মনের মধ্যে বসে আছে বিজেপি। যা করেছেন এই আজকের দিনটার জন্য, যাবতীয় যা সিদ্ধান্ত, যা রায় নিয়েছেন, সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই আজকের দিনটার জন্য রাস্তা তৈরি করছিলেন। এবার তৃণমূলের এই যুক্তি যদি সত্যি হয়, তাহলে এটা ধরতে হয় যে মনে মনে বীজ বোনার কাজটা অনেক দিন আগে শুরু হয়, তারপর অঙ্কুরোদ্গম, তারপর ডালপালা মেলা, একদম বিজ্ঞান যেভাবে বলে আর কি, একদম সেই সিস্টেমে চলে গোটা ব্যাপারটা। তাই জন্য ভাবছি, জানেন তো, যে এই যে সুকান্ত মজুমদারের সন্দেশখালী অভিযানে সিরিয়া যখন সঙ্গী হয়েছিলেন, তখন সিরিয়ার মনে কি ছিল বলুন তো? মানে তখন কি তার মনে ওই ঘাসফুলের বীজ বোনা শুরু হয়ে গেছিল? এতদিনে সেই ঘাসফুল সবার চোখের সামনে ফুটলো। কে কোন রাজনৈতিক দল করবে সেটা গ্যারান্টি তো কেউ দিতে পারে না। আজকে সিরিয়া পারভীন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, কালকে আইএসআইএসেও যোগদান করতে পারে, করে সিরিয়াতে লড়াইও করতে যেতে পারে। আপনি কি করবেন? কিছু করার নেই। যার যেখানে ইচ্ছে সে রাজনৈতিক দলে যাবেন, এতে সন্দেশখালীর ইস্যু তো কোনো ম্যাটার না। Come my love, please don't say no baby, come my love.
গার্ডের এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। ভি গার্ড এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। এই সিরিয়া ইস্যুতে, সিরিয়া আসলে নামটার মধ্যে একটা আন্তর্জাতিক ভাব আছে না, ফলে এটা গোটা ব্যাপারটার মধ্যে একটা আন্তর্জাতিকতা বাদ নিয়ে চলে এলেন সুকান্ত মজুমদার। শুনলেন তো, এবং বলতে গিয়ে কত বড় একটা সত্যি আমাদের সামনে তুলে ধরলেন। মানে আমাদের যাদের চোখ এখনো খোলেনি, এই একটা কথা কিন্তু আমাদের চোখটা খুলে দেওয়ার পক্ষে যথেষ্ট। ওই যে বললেন, কে কখন কোন রাজনৈতিক দল করবে সেটা তার ব্যাপার, মানে কোনো নীতি আদর্শ হ্যান ত্যান এই সমস্ত বিষয়গুলো যেগুলো আমরা ভাবি আর কি, এগুলো রাজনৈতিক নেতাদের জন্য নয়। তারা কি করবেন, কেন করবেন, কখন করবেন, সেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। ওই বলে না, দেবা না জানন্তি কুত মনুষ্যা, নেতারাই যখন জানেন না যে কে কখন দল বদলে ফেলবে, তখন আপনি আমরা সাধারণ মানুষ আমরা জানবো কী করে? সুকান্ত মজুমদার যেভাবে সিরিয়া পারভিনকে এই বসিরহাট টু আইসিস ভায়া তৃণমূল পাঠিয়ে দিলেন, তাতে তো একটা জিনিস স্পষ্ট, তিনি সিরিয়ার এই দলবদলকে মোটেও গুরুত্ব দিচ্ছেন না, সেটা বোঝাতে চাইছেন। এই বিজেপির রাজ্য সভাপতির কথা শুনে যদি এখন কেউ বলেন আঙুর ফল টক, কেউ যদি বলেন সরস্বতী পুজোর দিন নয়, আসল ধাক্কাটা সুকান্ত মজুমদার ওই সিরিয়ার দলবদলের কথা শুনে খেয়েছেন, তাহলে কি তাকে দোষ দেওয়া যাবে? অবশ্য সুকান্ত মজুমদারের আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ কিন্তু রয়েছে, জানেন তো। একটা সাংগঠনিক জেলার নেত্রী যিনি দলবদল করেছেন, সেটাকে এই লোকসভা ভোটের মঞ্চে বড় করে দেখাতে তিনি কেন রাজি হবেন? তাদের তো এটা রাজনৈতিক ক্ষতি হতে পারে। তারা যদি সেটাকে বড় করে না দেখান, তার মধ্যে হয়তো তাদের দিক থেকে কোনো অন্যায় নেই, এটা তাদের যুক্তিই হতে পারে। কিন্তু তৃণমূল, তারা তো প্রাণ পড়ে এখন ফু দিয়ে যাচ্ছে। আজ তাই জন্য একটা অডিও ক্লিপও জানেন তো প্রকাশ করেছে তৃণমূল, অডিও ক্লিপ, আবার একটা অডিও ক্লিপ। ঠিক বলেছেন, শশী পাজাদের দাবি কি এই অডিও ক্লিপটা নাকি বিজেপি নেতা অমিত মালব্য আর সিরিয়া পারভিনের কথাবার্তা। দেখুন, সিরিয়া তৃণমূলে যোগ দিয়েছেন, এটা শোনার পর তার মানে তারা বলতে চেয়েছে নাকি, তৃণমূল বলতে চাইছে যে তৃণমূলের এই বিরাট সাফল্যে বিজেপিতে এত বড় একটা ঝটকা লেগেছে, এত বড় হালচাল তৈরি হয়ে গেছে যে তারা মানে ওই শীর্ষ নেতা দিল্লি থেকে ফোন করেছিলেন ওই সিরিয়াকে বিজেপিতে ফিরে আসার জন্য নাকি চাপও দেন। অডিও ক্লিপের সত্যতা যথারীতি আমরা যাচাই করিনি। মানে বেসিক্যালি কি জানেন তো, এই কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল পরীক্ষার সময় থেকেই একটা সার সত্য বুঝে গেছি, এই অডিও পরীক্ষার ব্যাপারটা ভীষণ গোলমেলে। আর তাছাড়া এই এক সন্দেশখালী ইস্যুতেই এতগুলো অডিও আর ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সব যদি এখন সত্যতা যাচাই করতে হয় না, সব কাজকর্ম ফেলে আমাদের আলাদা ডিপার্টমেন্ট খুলতে হবে ওটার জন্য। তার চেয়ে বরঞ্চ রাজনৈতিক দলগুলো যা দেখাচ্ছে আমরা সেটাই আপনাদের দেখিয়ে দিই। শুধু এটাই বলে দিচ্ছি, এটা ওনারাই সাপ্লাই করেছেন, ফলে যার সাপ্লাই করা জিনিস আপনারা যে চোখে দেখবেন, যে কানে শুনবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত। आज ही किया है शाम को। मुझे बताइए क्या विषय, जो भी विषय ठीक करेंगे, लेकिन अगर आपको टीएमसी नहीं जाना है, आपका बीजेपी में ही रहना है, आपने मन से स्वीकार किया है, तो आप वापस कल ज्वाइन करिए। मुझे इतना विश्वासघातक मैंने नहीं हूँ। आज टीएमसी में ज्वाइनिंग किया, आप मेरा जितना भी फैसिलिटी मुझे मिले, मैं एक्सेप्ट और नहीं करेगा, यहाँ ही रहेगा और आगे देखते हैं क्या करते हैं। সবটাই শুধুমাত্র ভোটের জন্যে বাংলাকে কালিমালিপ্ত করা, এই খেলাটা এই ইকোসিস্টেম ভারতীয় জনতা পার্টি তৈরি করেছে। কেউ একজন আমাদের দলে ছিল, অন্য দলে চলে গেছে, যাওয়ার পর তাকে ফোন করে কেউ প্রশ্ন জিজ্ঞেস করতেই পারেন যে আপনি কেন গেলেন, কি অসুবিধা হয়েছিল, এর মধ্যে তো অন্যায় কি আছে, এর মধ্যে আনডেমোক্রেটিক বা অগণতান্ত্রিক কোনো বিষয় আছে কি? কোনো বিষয় নেই। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गए बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक, मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। যাক, সুকান্ত মজুমদার আমাদের দায় মুক্ত করলেন। তৃণমূল অডিও প্রকাশ করেছে, অমিত মালব্য আর সিরিয়া পারভিনের কথোপকথন বলে দাবি করেছে। সুকান্ত মজুমদার তৃণমূলের দাবিটা অস্বীকার করতে পারতেন, করলেন না, উল্টে জানতে চাইলেন দলত্যাগী কাউকে ফোন করা সেটা কি অন্যায়? মানে এটা অবশ্য ঠিক, জানেন তো,
আমরাও আমাদের এই কর্পোরেট কোম্পানিতেও দেখি, কেউ যদি চাকরি ছাড়েন বা আমাদের এখান থেকে ছেড়ে অন্য কোথাও যেতে চান, আমাদের হিউম্যান রিসোর্স যারা দেখেন আর কি, তারা কথা বলেন, আমরাও কথা বলি, জানতে চাই যে কেন যাচ্ছিস, একটু বল না কী হয়েছে, কোথাও সমস্যা হয়েছে, দেখছি আমরা। এটা একটা কমন প্র্যাকটিস। আসলে সবসময় সব কিছু আর কি আমাদের মতোই চলবে এই রাজনীতিতে, সেটা আমরা ভাবতে চাই না, পেশাদারি ব্যাপারটা তো। কিন্তু পরে মনে হচ্ছে জানেন তো, রাজনীতি বিষয়টা এই পেশাদারিত্বে ভরা, পুরোটা পেশাদারি দৃষ্টিভঙ্গি থেকে দেখেন এই রাজনৈতিক নেতারা। সেই জন্য আমি বললাম, কে কখন কোথায় কোন দলে যাবেন নেতারা বুঝতে পারেন না। আর এই যে মানে যে কোথাও একটা কেউ চলে যাওয়ার আগে তার সাথে কথা বলে একবার একটা চেক নেওয়া না, যে তার ফিডব্যাক নেওয়া, কেন যাচ্ছে, কোথাও গন্ডগোল হয়ে গেল কি, এটা বোধহয় অনেক পুরনো অভ্যেস, অনেক পুরনো প্র্যাকটিসও বলতে পারেন। ওই বিধানসভা ভোটের আগে তখনও কিন্তু এরকম একটা ভাইরাল অডিও আমরা পেয়েছিলাম, চারপাশে ছড়িয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ওই তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া এক নেতাকে, ওখানকার লোকাল নেতাকে ফোন করেছিলেন, সেই সময় সেই অডিওটা ছড়িয়ে পড়েছিল। যাকি, সেটারও আমরা সত্যাসত্য খুব একটা যাচাই করতে পারিনি, কিন্তু এখন মনে হচ্ছে এই বিষয়টার মধ্যে কোনো অন্যায় নেই, এটাই তো হওয়ার কথা, পেশাদারিভাবে হওয়ার কথা, ফিডব্যাক নেওয়া আর কি, এই এক্সিট ফিডব্যাক, এটা হচ্ছে সেরকম। বিজেপির রাজ্য সভাপতি যখন অডিও নিয়ে এই রকমভাবে কোনো রকম সন্দেহ প্রকাশ করলেনই না এবং একটা নতুন দিগন্ত খুলে দিলেন, তখন আমাদের সত্যি সত্যি আর কোনো মাথা ঘামানোর মানে থাকে না, জানেন তো। তবে একটা প্রশ্ন, সেটা কিন্তু কিছুতেই এড়াতে পারছি না, যার দলত্যাগকে সুকান্ত মজুমদার ওই কেউ একজন বলে ফুৎকারে উড়িয়ে দিতে চাইলেন, তাকেই দলে ফেরাতে অমিত মালব্যর মতো নেতা কেন ফোন করলেন? তাহলে কি সিরিয়ার গুরুত্ব থাকাকালীন রাজ্য নেতৃত্ব বুঝতে পারেনি? বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে গুরুত্ব দিয়েই দেখছিল। আসলে যারা রাজনীতি করেন না, তাদের দেখে সব সময় বোঝা যায় না যে তাদের মাথার মধ্যে কী চলছে, আর মনের মধ্যে কী চলছে তো ভুলে যান। ফলে তারা ভয় পেলেও আপনি বুঝতে পারি না, কিন্তু যারা রাজনীতি করেন তারা বোঝেন কে কখন ভয় পাচ্ছেন বা কে কখন ভয় দেখাচ্ছেন। এই যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন কি, তিনি বললেন তাপস রায় ভয় পেয়েছিলেন বলেই নাকি বিজেপিতে গেছেন। তাপস রায় কিসের ভয় পেয়েছিলেন? তৃণমূল নেত্রী সেটাও অবশ্য স্পষ্ট করে দিয়েছেন, ইডি সিবিআই এর ভয়। বিবেকানন্দের জন্মদিন ছিল 12ই জানুয়ারি, সেই দিন সকালে যখন বাংলার পাড়ায় পাড়ায় প্রভাত ফেরি বেরিয়েছে, ঠিক তখনই একটা ফেরি পৌঁছেছিল রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, আর তখন পর্যন্ত তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়ির দরজায়। তাপস রায় আর সুজিত বসুর বাড়ির দরজার সামনে গিয়ে থেমেছিল ইডির গাড়ি। যে তাপস রায়ের বাড়িতে ইডি গেছিল, সেই তাপস রায়কে বিজেপি দলে নিয়েছে এবং উত্তর কলকাতায় তাকে প্রার্থীও করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে ইডি সিবিআইয়ের ভয় দেখিয়েই তাপস রায়কে দলে টেনেছে বিজেপি। উল্টো করে বলেছেন, সেটাও বুঝিয়েছেন একই সঙ্গে, একদিকে শুধু না, উল্টো দিকটাকে, যে তাপস রায় ভয় পেয়েছেন, সেই জন্যে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। তৃণমূল নেত্রীর কথায় तापस राय डर गया। वॉशिंग मशीन होता तो सब काला चीज इसका अंदर डाल दो, सफेद होके चला जाएगा। ऐसे ही एक कैंडिडेट चुना बीजेपी आपका इधर में, अगर कुछ नहीं रहता तो भागता है क्यों? एक दिन सीबीआई गया, डर गया, मर गया, इतना डर गया कि तुरंत वो बीजेपी में चला गया। हमारे पास इंफॉर्मेशन है, 1 साल पहले से ही যোগাযোগ था। तो उत्तर আমি 26 তারিখে ওইখানে দাঁড়িয়ে দেবো। মমতা ব্যানার্জির প্রতিটি কথা শুনেছি নিজে, আমি নোটও নিয়েছি, প্রতিটি কথার প্রতিটি সেন্টেন্সের উত্তর আমি 26 তারিখ দেব। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। जो डर गया समझो ओ मर गया, শোলে সিনেমার সেই বিখ্যাত ডায়ালগ গব্বর সিংয়ের এবার মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার মনে করিয়ে দিলেন। এই হিন্দিতে বললেন পুরোটা, তো ফলে ম্যাচ করে গেছে। তৃণমূল নেত্রী বললেন যে তাপস রায় ভয় পেয়েছিলেন বলেই নাকি বিজেপিতে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথাগুলো বলছেন, তখন মঞ্চের পেছনটা দেখছিলাম, জানেন তো, পেছনের চেয়ারগুলো, সেখানে তখন বসে রয়েছেন মদন মিত্র আর কুণাল ঘোষ। একজনকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় এজেন্সি, আর আরেকজনকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি যদি মানতে হয়, তাহলে কিন্তু মদন মিত্র আর কুণাল ঘোষ
অসম সাহসী, একদম ভয়ডরহীন, কারণ তারা দল বদলাননি। আচ্ছা, নেতারা না এরকম কিছু ধারণা তৈরি করে দেন, মানে এখন যেরকম এই ধারণাটা মাথার মধ্যে গেঁথে গেল, কে ডর গেয়া সেটা বুঝে গেলাম, কেন ডর গেয়া এটা বুঝে গেলাম, কখন তারা দল বদলান সেটাও বুঝে গেলাম, আবার যারা দল বদলান না তাদের কতটা অসম সাহসী বলে দলে কতটা সম্মান দেওয়া হয় সেটাও বুঝে গেলাম, আপনারাও বুঝে গেলেন আর কি। আসলে এগুলো মনের মধ্যে নেতাদের তৈরি করে দেওয়া এবং বুঝিয়ে দেওয়া জিনিসগুলো না মনের মধ্যে মাথার মধ্যে একদম গেঁথে যায়। এই যেরকম এরপর থেকে যদি কেউ দল বদল করে, আমাদের ওই বললাম যেরকম মনে হবে যে নির্ঘাত ভয় পেয়েছিলেন বলেই দল বদল করলেন, ঠিক সেই রকম পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে ওই যে 49 কোটি টাকা উদ্ধার হয়েছিল, তারপর যে কথাগুলো শুনেছিলাম সেগুলোও কিন্তু আমাদের মনের মধ্যে গেঁথে গেছে। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মনে আছে? মুখ্যমন্ত্রী বলেছিলেন ইডি সিবিআই বাড়ি বাড়ি গিয়ে টাকা রেখে আসছে না, যে তার কি কোনো প্রমাণ আছে? হতেই তো পারে তারা গিয়ে সব টাকা পয়সা রেখে সাজিয়ে দিচ্ছে। মুশকিল হচ্ছে এই কথাটা একবার যদি মনের মধ্যে গেঁথে যায় তাহলে সব ক্ষেত্রে মনে পড়বে না, গ্যারান্টি দেওয়া যায়? তাহলে তো আবার খাতা কলম নিয়ে হিসেব করতে বসতে হবে যে কাদের টাকা, কাদের বাড়িতে টাকা, কাদের গাড়িতে টাকা সব থেকে বেশি ধরা পড়েছে, এবং তাতে কাদের বেশি, মানে এই বিষয়টা যদি আমরা বিশ্বাস করতে শুরু করে দিই যে এই টাকা ধরার ব্যাপারটাই পুরোটা সাজানো, তাহলে কাদের বেশি লাভ হবে? দেখুন, আগামীকাল তো ঘাটালে ভোট, তার আগে ঘাটালের পাঁশকুড়া সড়কে এক বিজেপি নেতার গাড়ির থেকে নাকি 24 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এই টাকার ফিগারটা একদম সামনে আসার পরেই কিন্তু তৃণমূল প্রার্থী দেব বলেছেন যে ভোট কিনতে টাকা ছড়াচ্ছে বিজেপি, আর বিজেপি প্রার্থী হিরণ বলছে তৃণমূল নাকি ওই টাকা বিজেপি নেতার গাড়িতে রেখে কেস সাজিয়েছে। মানে গোটা বক্তব্যগুলো কীরকম এক খাতে বয়ে দেখেছেন। এমনি কি আর বলছিলাম যে কোন ন্যারেটিভটা কখন কার মাথায় গেঁথে যায় তার ঠিক নেই। ওই মুখ্যমন্ত্রী বলেছিলেন ইডি সিবিআই যে টাকা রেখে আসছে না তার কি প্রমাণ, আর ঘাটালের বিজেপি প্রার্থী বলছেন যে তৃণমূলের পুলিশ যে টাকা রেখে ধরেনি তার কি প্রমাণ। এই দুই ফুলের এই টক্করে মানে জনতাকে এই দুই ফুলের মধ্যে মে মাসেও কে যে এপ্রিল ফুল করতে চাইছে কে জানে। যখন দেখলো সমস্ত কিছু যখন ফেল হয়ে গেল, যখন দেখলো কি দেবকে কোনোভাবে কিছুতেই হারাতে পারা যাচ্ছে না, আজ কালকে রাত থেকে আমাদের কাছে খবর ছিল ওনারা প্রত্যেকটা অঞ্চলে গিয়ে প্রত্যেকটা বিধানসভাকে টাকা বিলি করছে, এবং তো আশ্চর্য হলাম কালকে নাকি আমি গরু চুরি করেছি, আমার কাছে গরু চুরি টাকা আছে। আমি তো বলবো তো গরু চুরি টাকা তো এদের কাছে আছে। আর যে টাকা উদ্ধার হয়েছে এটা তো টিএমসি টাকাটা গাড়ির মধ্যে পাঠিয়ে দিয়েছিল। টিএমসি তো এই কাজটাই করছে। আমার যে পিএ তমগ্ন দে, ওর বাড়িতে তো রাত্রিবেলা 2:50 এসেছিল ওই কারণেই যে বাড়িতে দরজা মেরে ঢুকে বাড়িতে মধ্যে আপনার বোম, পিস্তল, গাঁজা, টাকা রেখে কেস খাওয়াতো। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢোকাচ্ছে বিজেপি, এলাকায় নিয়ে যাচ্ছে রাতের মধ্যরাতে গাড়িতে করে করে, আবার সেন্ট্রাল গভর্নমেন্টের গাড়িতে করে করেও। নাকা চেকিং করতে আমি পুলিশকে, প্রশাসনকে আমি বারবার বলবো, সে যেই হোক। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक, मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। এই বক্তব্যগুলো শুনতে শুনতে অদ্ভুতভাবে হঠাৎ এর আগের লোকসভা ভোটের কথা মনে পড়ে যাচ্ছিল, জানেন তো? 19-এর ভোট, সেবার বিজেপির প্রার্থী এই ঘাটালেই ছিলেন ভারতী ঘোষ, প্রাক্তন পুলিশ কর্তা। ঠিক একইভাবে ভোটের আগে তার গাড়িতে টাকা উদ্ধার হয়েছিল, কিন্তু ভারতী ঘোষ তিনি তো প্রাক্তন পুলিশ কর্তা, পুলিশের ধরন ধারণ সব জানেন এবং আইন কানুন পুরো জানেন, ফলে তিনি ওখানে সই করতে চাননি। টাকার যে সিজার লিস্ট, সেই লিস্টে তিনি সই করতে চাননি এবং পরিষ্কার বলেছিলেন যে আমি যদি এখন সই করি তাহলে প্রমাণ হয়ে যাবে যে এই টাকাটা আমার টাকা। আমি বরঞ্চ পাল্টা অভিযোগ করছি এই টাকাটা আপনাদের, আপনারা পুলিশরা এই টাকা নিয়ে এসছেন, এই টাকাটা আমার গাড়িতে রেখে দেখাতে চাইছেন। সই করেননি তিনি, এবং গোটা ব্যাপারটা কিন্তু ক্যামেরার সামনে ঘটেছিল সেবার, মনে পড়ে যাচ্ছে আর কি। ফলে বুঝতেই পারছেন নেতারা আমাদের অনেক কিছু দেখিয়ে দেন, শিখিয়ে দেন, চোখ খুলে দেন, এগুলো মাথায় রাখবেন আর কি। হ্যাঁ,
তবে মুখ্যমন্ত্রী পুলিশের চোখ খুলে দিতে চাইছেন সেটা তো বক্তব্য শুনে বুঝলাম। ঘাটালের ওই বিজেপি নেতার গাড়ির থেকে টাকা উদ্ধার হওয়ায় পুলিশকে নাকা চেকিং বাড়াতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এরপর পুলিশ স্বাভাবিক কাজটুকু করতে গেলেও বিজেপি কিন্তু বলতে পারে যে মুখ্যমন্ত্রীর কথায় পুলিশ বাড়াবাড়ি করছে, অতি সক্রিয়তা দেখাচ্ছে। কি জ্বালা বলুন তো। নন্দীগ্রামে বিজেপি কর্মীর মায়ের খুনের পর তো পুলিশকেই ধমকেছেন শুভেন্দু অধিকারী। এফআইআরে যাদের নাম রয়েছে তাদের সঙ্গে আইসি বৈঠক করেছেন বলে থানায় দাঁড়িয়ে অভিযোগ করেছেন বিরোধী দল নেতা। পুলিশ গ্রামে ঢুকলে কিভাবে নন্দীগ্রাম স্টাইলে গোটা বিষয়টা করতে হবে, অর্থাৎ পুলিশ গ্রামে ঢুকলে বাঁশি বাজাতে হবে, সেই নির্দেশটাও দিয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের কথা তাই অমৃত সমান। আজ এই অমৃতাংশুকে তাই কিছু কথা বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচব মাতোয়ারা হল রে, কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। ছবিটা দেখলেন? এই ছবিগুলো ভোটের আগে যখনই দেখি তখন তো প্রথমেই মনে হয় সেই গানটা, হেলিকপ্টার হেলিকপ্টার, নেতা আসছেন নেতা আসছেন, কিন্তু এটা নেতা নন, এরা একদম সাধারণ মানুষ। এবং যেটা দেখলেন সেটা ভিডিওয় কোনো রকম গ্রাফিক্যাল কিছু নেই, কোনো সিনেমার ছবিও নয়, একদম বাস্তব ছবি। এই 6 জন তীর্থযাত্রী তারা ওই হেলিকপ্টারটায় ছিলেন। কেদারনাথে ওই তীর্থযাত্রীদের জন্য হেলিকপ্টার পরিষেবা আছে না, সেই হেলিকপ্টারে তারা গেছিলেন, পুণ্য অর্জন করতেই গেছিলেন, কিন্তু প্রাণে বাঁচলেন পাইলটের উপস্থিত বুদ্ধিতে। আজ সকাল 7টায় 6 তীর্থযাত্রীকে নিয়ে ওড়ার পরই হেলিকপ্টারটায় যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। কপ্টারটা ওরকম বন বন করে ঘুরছিল, দেখলেন তো মুহূর্তের মধ্যে কীরকম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং ভাবুন, শূন্যে হেলিকপ্টার ওইভাবে ঘুরছে, যে কোনো লোক ওখানে হয়তো প্যানিক অ্যাটাক হয়ে যাবে, ওখানে অজ্ঞান হয়ে যাবেন আপনি। আমরা দেখেছি ফ্লাইটে যখন মাঝে মধ্যে ওই টার্বুলেন্সের মধ্যে ফ্লাইট পড়ে না, শোঁ শোঁ করে নামে, আবার কখনো ওঠে, ঝাঁকানি লাগে, লোকজন কান্নাকাটি শুরু করে দেয়। আর সেখানে একটা হেলিকপ্টার যে চারপাশ খোলা দেখা যায়, বনবন করে ঘুরছে, কি অবস্থা হয়েছিল বলুন তো। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে যাওয়ার পক্ষে তো যথেষ্ট, কিন্তু ওই পাইলট মাথা ঠান্ডা রেখে হেলিকপ্টারটাকে পাশের জমিতে হার্ড ল্যান্ডিং করার, দেখলেন তো কীরকম লাফাতে লাফাতে থামলো। এবং সবথেকে বড় কথা, যাত্রীরা যেরকম সবাই নিরাপদ আছেন, কপ্টারটাও অক্ষত রয়েছে। এরকম কঠিন পরিস্থিতিতে স্নায়ু শান্ত রেখে মানুষকে যিনি বাঁচান তিনি তো হিরো। ফলে এই কপ্টার চালককে আমাদের স্যালিউট, উনি সত্যিই হিরো, বাস্তব জগতের হিরো, ওই নেতাদের মতো হিরো না আর কি। তো যাই হোক, এই ভদ্রলোককে নিয়ে আমরা এখন মানে সম্মান জানাতে আবার বিভিন্ন কিছু কাণ্ড কারখানা করি, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। তাদের স্টাইলটা একটু আলাদা, জানেন তো। আমরা একটু কটাক্ষ করে, একটু মিম ঠিম করে, ঠাট্টা করে আমরা নাকি প্রশস্তি দিই। কি সোশ্যাল মিডিয়ায় কি ঠাট্টা চালু হয়েছে জানেন? ওই চালককে নাকি এ রাজ্য থেকে জব অফার দেওয়া হয়েছে। আচমকা দমকা হওয়ায় কোনো রাজনৈতিক দলের কপ্টারও নাকি বন বন করে ঘুরতে শুরু করেছে। সেফ ল্যান্ডিং করানোর জন্য ওরকম একজন দক্ষ পাইলট দরকার। এবার কোন রাজনৈতিক দল কারা এটা প্রচার করেছে এগুলো জানি না, কারণ সোশ্যাল মিডিয়ার ওই মিমে তার কোনো উল্লেখ নেই। আর এরকম গুজবে বিভ্রান্ত হবেন না, নন্দীগ্রামের কথা এর মধ্যে রয়েছে বা উল্লেখ আছে, এ সমস্ত কথা ওই মিডিয়া মিমে কোথাও নেই। কিন্তু এটা তো সত্যি,
নন্দীগ্রামের হাওয়াটা পরশু রাতের পর থেকে আচমকা বদলে গেছে, কিন্তু কোনো হেলিকপ্টারকে কিন্তু এখনও নন্দীগ্রামের দিকে উঠতে দেখা যায়নি। না রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, না তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন। এই দুজনেই তো সচরাচর যান। আসলে যেতেও হবে, এরকম কোনো মাথার দিব্যি কেউ দেয়নি। একটা রাজনৈতিক সংঘর্ষ, তাতে এক প্রৌঢ়া মারা গেছেন, তার ছেলে মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে লড়ছেন, 302 ধারায় এফআইআর হয়েছে। তো এবার পুলিশ আছে, তদন্ত হবে, এটা আইন শৃঙ্খলার বিষয়। এটা নিয়ে সবাইকে ভীষণ উদ্বেল হতে হবে, রাজ্যের সব বড় বড় নেতাদের ছুটে যেতে হবে, এরকম কোনো মাথার দিব্যি কেউ দিয়েছে নাকি? কিন্তু রাজনৈতিক চশমা দিয়ে যদি নন্দীগ্রামকে দেখা যায়, নন্দীগ্রামে যে আগুনটা লেগেছে না, তা তো গোটা তমলুক লোকসভাটাকে জ্বালিয়ে দিতে পারে। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। শান্তির জল ছেটাতে তৃণমূলের প্রতিনিধি দল গেছিল এবং বিজেপির গোষ্ঠীত কোন্দলে মারা গেছেন মহিলা, এরকম একটা পাল্টা বক্তব্য তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। শান্তির জলে কি আর এইভাবে দাবানল লেভানো যায়? উত্তরাখণ্ডে দাবানলের সময় আমরা দেখেছি যে হেলিকপ্টার করে জল ঢালা হচ্ছে। নন্দীগ্রামের আকাশে ভিভিআইপি হেলিকপ্টারের কিন্তু কোনো দেখা নেই, দেখা পাওয়া তো দূরের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটনার পর একের পর এক প্রচার সভা করছেন, দেশ দুনিয়ার অনেক বিষয় নিয়ে কথা বলছেন। নন্দীগ্রাম এই শব্দটাই তাদের বক্তব্যের মধ্যে নেই, অথচ তাদের কথার সঙ্গে সঙ্গেই রতিবালা আড়ির মৃত্যুকে জুড়ে দিচ্ছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে নন্দীগ্রামের সম্বন্ধে বলেছিলেন যে উনি প্রতিশোধ নেবেন, আর যেদিন এই ঘটনা ঘটল তার একদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে যেভাবে একের পর এক উস্কানি দিয়ে গেছে, তারই ফল আমরা দেখতে পাচ্ছি। আমাদের বিরোধী দলনেতার হাতে মুখ্যমন্ত্রীর এই যে পরাজয় 1900 ভোটে, সেইটা কোনোভাবে উনি মেনে নিতে পারছেন এবং নানা ধরনের গল্প ছড়াচ্ছেন, লোডশেডিং, অমুক তমুক, এবং সেটারই প্রতিশোধ নেওয়ার জন্য এটা করেছে। তো এই যে হারবে জেনেই তারা এটা করছে। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। আজ বিদ্রোহী কবি নজরুলের জন্মদিন, জানেন তো? ওনাকে আজকে খুব মিস করি আমরা। মিস তো অনেক কিছুই করি আমরা, কিন্তু সেই মানুষটাকে বেশি করে মিস করি যার সম্পর্কে বলা হয় যে বাকি সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কোনো নজরুল। ভাগ না হওয়া কোনো মানুষকে বড্ড বেশি দরকার, এমন একজন মানুষকে যিনি বলতে পারেন যে হিন্দু না ওরা মুসলিম, সেটা জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। কবিতাটা অনেক দিন ধরে শোনা, ছোটোবেলার থেকে শুনছি, বহু জায়গায় আবৃত্তি হতে শুনেছি, আবার হয়তো সবাই বাচ্চারা সবাই আবার নতুন করে করবে আজকাল, আমি জানি না। কিন্তু রাজ্যের রাজনৈতিক নেতাদের না এই লাইনগুলো একটু জোর দিয়ে শোনানো উচিত, জানেন তো? কানের মধ্যে ঠেসে দেওয়া উচিত। আর এই দুটো শব্দ বদলে দিয়ে কবিতাটাকে অবশ্য একটু অন্যভাবেও আবৃত্তি করা যায়। বিজেপি না ওরা তৃণমূল, সেটা জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো মরছে মানুষ, সন্তান মোর মার। কিন্তু যার ছেলে বিজেপি কর্মী, তিনি বোধহয় বাংলার নিজের মেয়ে নন, তাই দুদিন কেটে গেল এই রতিবালা আড়ির হত্যায় কাউকে গ্রেফতার করেনি আমাদের রাজ্যের পুলিশ। এই নন্দীগ্রাম থানা, ঘরোয়া ঝামেলাই হোক বা তৃণমূলের হামলা, আরে খুনটা তো হয়েছে। আর খুনটা যদি হয়ে থাকে, খুনটা তো কেউ না কেউ করেছে। 48 ঘন্টাতেও কাউকে গ্রেফতার করা গেল না। এদিকে নন্দীগ্রামে তো তার বদলে মারের পাল্টা মার শুরু হয়ে গেছে। সে কবে শুনেছিলাম যে এবার বদল নয় বদলা, সব শুরু হয়ে গেছে। ভেটুরিয়ায় 6 জন তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সোনাচূড়ায় তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি ভাঙচুর হয়েছে, কেন্দ্রীয় বাহিনী টহল দিতে শুরু করেছে। এবং সবথেকে বড় কথা, এমন একটা ছবি দেখেছি যে ছবিটাকে দেখতে দেওয়ার ক্ষেত্রে সবথেকে বড় সমালোচনা করেছিল তৃণমূলের পার্টি অফিস ঘিরে রেখে পার্টি অফিসকে কোথাও নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী।
এই নিরাপত্তা বাহিনী নিয়ে তৃণমূলের অ্যালার্জি কিন্তু সব থেকে বেশি। এবার বিজেপির অভিযোগ যে কালীচরণপুর, সাউথখালি, গোকুলনগরে তাদের কর্মীদেরই বেছে বেছে ধরপাকড় করছে পুলিশ, বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন তাদের কর্মীরাও। তার মানে দু জায়গাতেই একই জিনিস হচ্ছে, যে যাকে পারছেন বদলা নেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, ধরপাকড়ের ক্ষেত্রে যা অভিযোগ তাতে কেউ কেউ কোনো এক পক্ষের লোকের দিকে পুলিশের নজর আছে, কোনো এক পক্ষের দিকে নেই। অর্থাৎ রাজনীতি বলতে চাইছে এক যাত্রায় পৃথক ফল হয়। আমাদের লোককে অ্যারেস্ট করেছে কেন? আমাদের লোককে, আমাদের লোক হচ্ছে তোমার হচ্ছে বেনিমান্না মন্ডল। হাতে কি হয়েছে? হাতে কালকে আমাকে মেরেছে। কে মেরেছে? টিএমসি গুন্ডারা, টিএমসি গুন্ডারা মেরেছে আমাকে। তুমি কি করো? হ্যাঁ, আমি বিজেপি করি। যাদের নামে এলিগেশন কেস হয়েছে তাদেরকে না অ্যারেস্ট করে এরা দেবুরাইকে গাড়িতে করে নিয়ে সঙ্গে করে ঘুরাচ্ছে। দেবুরাই নামে কেস করেছে, গ্রেফতার করবে ওরা, ঘুষ খাওয়া পুলিশ যারাই দোষী তাদেরই নিয়ে পুলিশ ঘুরছে। আমি সিবিআই তদন্ত চাইছি, আমাকে শুভেন্দু দা যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। আগুন জ্বলে যাবে। এরপরে নন্দীগ্রামে এরা আবার দ্বিতীয় নন্দীগ্রাম করতে চাইছে। বহু জায়গায় এইভাবে চেষ্টা করা হয়েছিল যে ভোটের আগে গন্ডগোল করবে, তৃণমূলই গন্ডগোল করবে, আর তৃণমূল গন্ডগোল করে বিজেপির নেতা কর্মীদেরকে জেলে ঢোকাবে যাতে তারা ভোটটা করতে না পারে। এটা পলিসি। ধারের পদধ্বনি শুনতে পেয়ে তারা বিশৃঙ্খলার বাতাবরণ তৈরি করছে এবং এই সমস্ত জায়গায় বিজেপির আদি এবং নব্য গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব কারোর অজানা নয়। তাদের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ হিসাবে কাউকে কাউকে তারা বলি করছে। ওরা আতঙ্ক সৃষ্টি করেছে, তবুও আমরা ভোট দিতে যাব। যাই হয়ে যাক না কেন আমরা ভোট দিতে যাব। ভোট দেব না এমন কিছু নয়, ভোট দিতেই যাব, অবশ্যই যাব। ভোট আমরা দেবো, ভোট দেবো না কেন? তিনবার এভারেস্ট জয়ের চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন ব্রিটিশ পর্বতারোহী জর্জ মাল্লোরি। 1924 ওই এভারেস্টের রাস্তাতেই তিনি মারা যান, জানেন তো। কিন্তু তার আগের বছর নিউ ইয়র্ক টাইমস তার একটা ইন্টারভিউ নিয়েছিল। সবাই প্রশ্ন করেছিল যে বারবার ব্যর্থ হচ্ছেন, তারপরেও কেন এভারেস্ট জয় করতে চান। মাল্লোরির সংক্ষিপ্ত উত্তর ছিল, কারণ ওটা ওখানে দাঁড়িয়ে রয়েছে। প্রশ্নটা তো নন্দীগ্রাম নিয়েও করা যেতে পারে। 2009-এর লোকসভা ভোটেও শুভেন্দুকে লিড দিয়েছিল এই নন্দীগ্রাম। এগরায় এক পেশে জয়। 16-এ শুভেন্দুকে নন্দীগ্রাম থেকেই প্রার্থী করে মন্ত্রিসভায় আনলেন মমতা। 21-এ সেই মমতা আর শুভেন্দুই মুখোমুখি, সেই নন্দীগ্রাম। আর 2024-এ মমতা, অভিষেক আর শুভেন্দু কেউ প্রার্থী নন। লড়ছেন কে? দেবাংশু ভট্টাচার্য, অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরা কি মুখ? না না, এরা আসলে মুখোশ। অভিজিতের পেছনে কে? অস্ত্র হাতে শুভেন্দু। দেবাংশুর পেছনে কে? স্বয়ং অভিষেক। আর অভিষেকের পেছনে মমতা। দেখুন, পঞ্চায়েত নির্বাচনেও শুভেন্দুর হাত থেকে পুরোপুরি এই নন্দীগ্রামকে ছিনে নিতে পারেনি তৃণমূল। লোকসভা ভোটে তাই নন্দীগ্রামে লিড নেওয়ার একটা ধনুক ভাঙা পণ করেছে তারা। আসলে যেটাই হবে সেটাই প্রেস্টিজ ফাইট। কোথাও গিয়ে কারোর প্রেস্টিজে আঘাত লাগবেই লাগবে। আসলে তমলুক লোকসভার 7টা বিধানসভা, তার মধ্যে এই তমলুক, ময়না, নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, ক্লোজ ফিনিশ হয়েছিল। এবার তৃণমূল মনে করছে এই 3টে বিধানসভায় খেলা ঘোরাতে পারলেই অভিজিৎ গাঙ্গুলিকে হারিয়ে দেবে দেবাংশু। আর অভিজিৎ গাঙ্গুলির হার মানেই তো শুভেন্দুর হার। সেই নন্দীগ্রামে হারে একটু হলেও মলম পড়বে। আর তারপর মানে যে ভদ্রলোক আরও তার সাথে হারবেন, মানে উপরি পাওনা আর কি, সেটা তো অভিজিৎ গাঙ্গুলির হার। সেই অভিজিৎ গাঙ্গুলি যিনি ওই নিয়োগ দুর্নীতির তদন্তে বিচারপতির আসনে বসে একের পর এক রায়ে কি ব্যথাই না দিয়েছেন এই তৃণমূল নেতাদের। তার রাজনৈতিক জীবনটা শুরু হওয়ার আগেই যদি শেষ করে দেওয়া যায়, কতটা একটা প্রতিশোধ সেই জাদুকর বরফি ছিল না হীরক রাজার দেশেতে, সেই রকম আর কি, সেই রকম কি লাফাবে আর কি লোকজন প্রতিশোধ নেওয়ার জন্য। অভিজিৎ গাঙ্গুলির হার এই বার্তাটাও তো দেবে যে নিয়োগ দুর্নীতির অভিযোগ বাংলার মানুষের মনে এতটুকু প্রভাব ফেলেনি, মানুষ প্রত্যাখ্যান করেছে এবং তৃণমূলের সঙ্গে রয়েছে। এটা কিন্তু সুদূর প্রসারী, মানে 26 পর্যন্ত এটা ডিভিডেন্ড দেবে। আর তারপর যদি ভ্রাতৃপ্রতিম দেবাংশু সংসদে যান, তাহলে
তৃণমূলের ভেতরে ক্ষমতার ভারসাম্যে অভিষেক আরেকটু বলিয়ান হয়ে যাবেন, অনেক কিছু, একটা রেজাল্ট তার উপর কত কিছু, এবং সব কিছু ওই নন্দীগ্রামকে কেন্দ্র করে। এক নন্দীগ্রাম কত মূল্যবান, কিন্তু এই মূল্যবান সোনার খনিকে কোথাও গিয়ে মনে হচ্ছে একেবারে অরক্ষিত রেখে দিল তৃণমূল। গতকাল সন্ধে প্রচারের সময়সীমা পেরিয়ে গেছে, কিন্তু মানুষ মারা গেছে, মানবতার খাতিরে হোক বা অন্য কোনো কারণে। নন্দীগ্রামে তো যেতেই পারতেন মুখ্যমন্ত্রী, কিন্তু এটা সত্যি হেরে যাওয়ার পর তিনি আর নন্দীগ্রামে পা রাখেননি, আর এই খুনের পর মুখও খোলেননি। অভিষেক চুপ, কিন্তু মাঝখান থেকে শুভেন্দু অধিকারী স্বরূপ নন্দীগ্রামের ওই যে ফাঁকা মাঠ, মানে এই ক্ষেত্রে অন্তত তাতে তিনি চুটিয়ে খেলেছেন। আজ সন্দেশখালিতে গিয়ে বলেছেন নন্দীগ্রাম মডেলের কথা, মানে শুধু ষষ্ঠ দফা না, সপ্তম দফা পর্যন্ত ভেবে রেখেছেন শুভেন্দু অধিকারী। আর এটা ভেবে রেখেছেন নন্দীগ্রামে যদি সন্দেশখালিকে টেনে আনা যায়, তাহলে সন্দেশখালিতে নন্দীগ্রামকে টেনে নেওয়া যায়। আমার এলাকায় 56 বছরের মহিলা শিডিউল কাস্ট পরিবার রথিবালা আড়িকে খুন করেছে। মায়েরা, পুলিশ যদি গ্রামে জোর করে ঢোকে, একটু নন্দীগ্রামের মতো শাঁখ বাজাবেন তো, শাঁখগুলো ভালো করে রেডি করে নেবেন, জল টল দিয়ে ফু দিয়ে ভালো করে রেডি করে নেবেন। আমার যুবক ভাইরা, পুলিশ যদি গ্রামে ঢোকে হুইসেল বাজাবেন তো, আমি কিছু হুইসেল পাঠিয়ে দিচ্ছি। যুব মোর্চা হুইসেল বাজাবেন, মমতা পুলিশকে রুখে দিন। লড়াই বিজেপি ভার্সেস মমতার পুলিশ, তৃণমূল কোথাও নেই। আর 4 তারিখের পরে চোর মমতার ঝাঁপও বন্ধ করব আমরা। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। আচ্ছা, সন্দেশখালিতে শাঁখ বাজানোর প্রয়োজন কি সত্যিই হবে? মানে শাঁখ বাজানোর পরিস্থিতি কি সত্যিই তৈরি হবে? সেটা তো ওই 1 জুন জানা যাবে। তবে শাঁখ তো বাজছে, আজও বেজেছে। কোথায়? একদম খোদ কলকাতার রাস্তায়। আজ সেখানে শঙ্খধ্বনি আর শিঙার আওয়াজ শোনা গেছে, এবং লক্ষ্য সেটাও তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী প্রচার সভায় অভিযোগ করেছিলেন যে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ইসকনের সন্ন্যাসীদের কেউ কেউ রাজনৈতিক প্রচার করছেন। মুর্শিদাবাদে ওই ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের নাম করে সরাসরি অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। আজ তার প্রতিবাদে বঙ্গীয় সন্ন্যাসী সমাজ মিছিল করল। বাগবাজারে সারদা মায়ের বাড়ির থেকে বিবেকানন্দের জন্মস্থান পর্যন্ত মিছিল হলো। আর যার বিরুদ্ধে অভিযোগ, সেই কার্তিক মহারাজও তো ওই মিছিলে ছিলেন। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্য নিয়ে তিনি পাল্টা অভিযোগও করেছেন। সুর বেশ চড়া। এই মিছিল কিন্তু আসলে টার্গেট যতই করুক, খুশিও করছে একজনকেই, মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রথম কথা, দেখুন, কার্তিক মহারাজের বিরুদ্ধে রাজনৈতিক প্রচারের অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। কার্তিক মহারাজ তো আজ সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন, এবং এরপর যদি মুখ্যমন্ত্রী দাবি করেন, বা নিশ্চিতভাবেই দাবি করবেন যে তিনি যা বলেছিলেন সেটা ভুল নয়, এটা কি কেউ অস্বীকার করতে পারবেন? আর অন্যদিকে বিজেপি, তারাও তো বেজায় খুশি হবে। পশ্চিমবঙ্গে এরকম গেরুয়া প্রতিবাদ মিছিল বহুদিন দেখা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মন্তব্যই কিন্তু সেই সুযোগটা এনে দিয়েছে। বিজেপি নিশ্চয়ই চাইবে যে এরকম মন্তব্য আরও হোক। আমরা শুধু একটা কথাই ভাবছিলাম, জানেন তো, সেই ধরুন 1700-র শেষ দিকটা, সেখান থেকে 1800 শুরু, ভারতে বা তথা বাংলায় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা অবিস্মরণীয় ঘটনা ছিল সন্ন্যাসী বিদ্রোহ। কত কারণ, কত কিছু, একটা অন্য ভূমিকায় সন্ন্যাসীদের দেখা গেছিল। এবং তখন ব্রিটিশ শাসক তারা পুরোপুরি হয়নি, তারা সবে সনদটা পেয়েছে ট্যাক্স তোলার জন্য। সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বক্তব্য ছিল কি, সন্ন্যাসীরা রাজনীতিতে জড়াচ্ছেন, তাই তাদের বিরুদ্ধে তারা অভিযান চালিয়েছিল, রুখে দাঁড়িয়েছিলেন সন্ন্যাসীরা। তারপর থেকে মাঝে মধ্যে ধরুন সেই আনন্দমার্গীদের বিরুদ্ধে যখন হয়েছিল, তখন এরকম টুকটাক কোনো ঘটনায় হয়তো সন্ন্যাসীরা প্রতিবাদ করেছেন। সামগ্রিকভাবে বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন সংগঠনের সন্ন্যাসী একসঙ্গে রাজপথে নেমেছেন কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে বক্তব্য নিয়ে, এটা কিন্তু দেখা যায়নি। এটা কি একটা অন্য ইঙ্গিত?
শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতো তাহলে আজকে পশ্চিমবঙ্গে আমরা কোনো রাজনীতি করতে পারতাম না। এটা ধ্রুবক সত্য। আর এটাও সত্য, আজকে 1000 বছরের পরাধীনতার পর, এত মানুষের হত্যাকাণ্ডের পর আমরা পেয়েছি মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের ভোগ্য মন্দির। এমন করে প্রধানমন্ত্রীর যদি প্রশংসা করা হয় তাহলে আপনারা কি বলবেন? বিজেপির সাপোর্টার। চিরকাল শুভেন্দু অধিকারীর কথা এরা যারা আজকে এই মিছিলটা করছেন, আমরা তাদেরকে ভারত সেবাশ্রম সংঘ বা রামকৃষ্ণ মিশন হিসেবে দেখছি না। এটা তাদের ব্যক্তিগতভাবে তারা তাদের পলিটিক্যাল কাজ করছেন। আমরা রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘকে সম্মান করি। তারা যে কাজ করছেন, মানুষের স্বার্থে কাজ করেন, তাদের প্রতি আমাদের দল এবং দলনেত্রী সেই সম্মানের দৃষ্টি রয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে হিন্দুরা একত্রিত হয়ে ভোট দেয় না। এটা যদি ইসলাম সমাজের কিছু হতো তাহলে উনি ক্ষমা চেয়ে নিতেন, কারণ জানেন তারা যে ইসলাম ধর্মগুরুদের কথায় মুসলিমরা এক হয়ে ভোট দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সন্ন্যাসীদেরকে অপমান করেছেন, আমি তাকে সন্ন্যাসী মানি না। মমতা ব্যানার্জি কে? তিনি কে সন্ন্যাসী কে সন্ন্যাসী না, তিনি সার্টিফাইং অথরিটি, আইএসআই মার ছাপ দিবেন তিনি। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। দেখুন, প্রকৃত সাধু আর রাজনৈতিক সাধু ভেবেছিলেন কখনো যে শাসক নেতারা না থাকলে এরকম আধ্যাত্মিক ক্লাসিফিকেশন হবে? এটা জানতে পারবেন আপনারা। ভাগ্যিস তারা ছিলেন। আসলে নেতারা আছেন বলেই তো কত নতুন নতুন জিনিস আমরা জানতে পারি। আবার এটাও তো ঘটনা যে বক্তব্যগুলো শুনলাম ওই সাধুদের গৈরিক পোশাক থেকে, সেগুলো ধর্মীয় বাণী নাকি রাজনৈতিক বক্তব্য, সেটাকেও তো আলাদা করতে গেলে আপনার আমার বিদ্যে বুদ্ধিতে বোধহয় কোলাবে না। সেটা হয়তো ওই রাজনৈতিক নেতাদেরই লাগবে আর কি বোঝানোর জন্য। ওরাই সব বোঝেন, সব বোঝাতে পারেন। আর জানা বোঝারও তো শেষ নেই। আর যে সাধুকে অসাধু বলে বসেছেন নেতারা, কাল হয়তো সেই অসাধু বলাটাই আবার ঢোক গিলবেন। মানে ঢোক গিলতে যে হবে না সেটা বলতে পারবেন তো, গ্যারান্টি দিতে পারবেন? এই তো শুনলেন তৃণমূল মুখপাত্র বলছিলেন যে তারা এখন ওই পার্টটাকে, ওই গ্লাস অর্ধেক খালি না অর্ধেক ভর্তির মতো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কেউ কিছু সন্ন্যাসী রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘের, তারা রাজনীতির সঙ্গে জড়িত। এবার এক্ষেত্রে এখন ওই বাকিটা ধরে বক্তব্য রাখতে হচ্ছে যে ভারত সেবাশ্রম সংঘ বা রামকৃষ্ণ মিশনকে তৃণমূল অত্যন্ত শ্রদ্ধা করে, তাদের সমাজসেবা মতো কাজ করেন, সেইগুলোকে তারা যথেষ্ট সম্মান করে। এটা তো এই যখন তোর বদলে যায় জানেন তো। এই যে আজকে তো সেরকমই একটা ঘটনা দেখলাম। ওই যে বললাম ঢোক গিলার ব্যাপারটা যে কোনো সময় যে কোনো লোকের ক্ষেত্রে ঘটতে পারে। শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনাটা মনে আছে? আজ সেখানেও ঠিক একই জিনিস জাস্ট ঘটেছে বলে মনে হচ্ছে। কি একবার ভেবে দেখুন, রামকৃষ্ণ মিশনে একদল দুষ্কৃতী হামলা করলো মাঝরাতে, আক্রান্ত মহারাজরা প্রশাসনের কাছে দৌড়লেন। তারপর কি হলো? যার নামে অভিযোগ, মানে সেই অভিযুক্ত হামলাকারী থানায় গিয়ে অভিযুক্ত করলো কাদের? না মহারাজদেরই। এবং তার অভিযোগে অতি সক্রিয় হয়ে উঠল পুলিশ। অথচ 15 বছর আগে চলে যাওয়া মহারাজের নামেই যে তারা কোথাও গিয়ে অভিযোগ নিচ্ছে এবং সেটা নিয়ে বক্তব্য রাখছে, সেটা কি কাণ্ড ভাবুন তো। কোনো রকম খোঁজ খবর না করে 15 বছর আগে চলে যাওয়া মহারাজের নামে মামলা রুজু করে দিল তারা। এবং এতে চরম বিতর্কে, চরম অস্বস্তিতে পড়তে হলো প্রশাসনকে। জমি কার, এই প্রশ্নের উত্তরে শেষমেশ পুলিশকেই বলতে হলো যে জমি মিশনেরই। দেখুন, উত্তরে ভোট মিটে গেছে, দক্ষিণবঙ্গে তো বাকি, আরও 2 দফা বাকি। শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে যে তড়িঘড়ি ভুল পথে খেলা হয়েছে, সেটা সম্ভবত একটু দেরিতে হলেও বুঝতে পেরেছে শাসক দল, এবং এর ফল ওই বাকি 2 দফায় যে অনেকটা ভুগতে হতে পারে সেটাও নিশ্চয়ই বুঝেছে। এবার ড্যামেজ কন্ট্রোল করতে হচ্ছে। কীভাবে? পুলিশকে তো নানা রকম প্রশ্নের উত্তরে ওই সাংবাদিক সম্মেলনে সরাসরি বলতেই হচ্ছে যে এটা তাদের, এটা ওই সন্ন্যাসীদেরই জমি। তারা বিশ্বাস করছেন যে ওই প্রদীপ রায়ের অভিযোগ ঠিক নয়। তাতেও কি পুরো চিড়ে ভেজে শিলিগুড়ির মেয়রকে এবার তাই মিশনের হাতে
জমির নথি তুলে দিতে হলো ঘটা করে, অনুষ্ঠান করে। প্রশাসন দেখুন যদি শুরুতেই হামলার ঘটনায় প্রদীপের অভিযোগকে গুরুত্ব না দিত তাহলে কি এই পরিস্থিতিতে পড়তে হতো গৌতম দেবকে? যখন তিনি তুলে দিচ্ছিলেন মনে মনে কি ভাবছিলেন না? আর এটাও কি তার মনে হচ্ছিল না যে যতই তিনি বলুন এই প্রশ্নের সামনে তো তাকে পড়তে হবে যে জমিটা ফিরিয়ে দিচ্ছেন কেন, মানে বলছেন কেন যে জমি ফিরিয়ে দিচ্ছি? জমিটা তো মিশনেরই ছিল, তাহলে আর ফেরানোর মানে কি? তবে ফেরানোর আরেকটা স্টেপ কিন্তু এখনও বাকি আছে জানেন তো, সেটা হলো এই যে এই কেজিএফ গ্যাং, এই গ্যাংটাকে গারদে শিলিগুড়িকে ভয়মুক্ত করা। একটা গ্যাং আচমকা গজিয়ে ওঠে না বা এমন নাম করে ফেলে না যে একটা সিনেমার নামে তাদের নামকরণ হবে। একটা দুষ্কৃতীর দল কোনো প্রশ্রয় ছাড়া এত দূর এগিয়ে যেতে পারে না। তাই গৌতম দেব যতই জমি ফেরত দিন, মেয়র হিসেবে তার এটাও দায়িত্বের মধ্যে পড়ে যে কেজিএফ গ্যাং মুক্ত করতে হবে তার শহরটাকে, ওই শিলিগুড়িকে। কারা রাত জাগে? ছোটরা উত্তর দেবে পেঁচা। কিন্তু শিলিগুড়িতে অনেকে উত্তর দিচ্ছেন কেজিএফ গ্যাং। ইনি শিলিগুড়ির বৈকুণ্ঠপল্লীর এক নাগরিক। অভিযোগ জোর করে জমি দখল করেছিল কেজিএফ গ্যাং। প্রতিকার চাইতে থানায় গিয়ে বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল শিলিগুড়ির এই নাগরিকের। ওইটা থানাতে মানে এফআইআর দেওয়ার জন্য গিয়েছিলাম। ওইখানে যাওয়ার সময় ওইখানে ওদেরকে দেখলাম, থানার মধ্যেই ছিল। তবে ওরা আবার আমার সঙ্গে বসে বললো কি 2-1 দিন টাইম দিয়ে দাও, আমি তোমাদের সঙ্গে মীমাংসা করে নেব। তারপরে একটা ভালো টাকার ওইটা ওরা ডিমান্ড করলো আমাকে। কত টাকা ডিমান্ড করলো? মানে ওরা আমাকে 10 লাখ টাকা ডিমান্ড করলো। কিন্তু যারা টাকা দিতে পারেননি, যারা থানায় যেতে পারেননি, তাদের কি অবস্থা? কেজিএফ গ্যাং যে নতুন কিছু নয় সেটা কিন্তু বলছেন শিলিগুড়ির অনেকেই। এটা কোনো নতুন কথা না, দীর্ঘদিন ধরে আমাদের কাছে যখন যারা ভিকটিম তারা যখন আসে তারা তখন এই নামটা উল্লেখ করে। যারা এসেছিল তারা নিজেকে কেজিএফ গ্যাংয়ের সদস্য বলছিল। আমরা যা বলছি সেটা না করলে কিন্তু প্রাণেও বাঁচবেন না, এরকম ধমক করে দেয়। রামপুরা ফুলবাড়ি অঞ্চলে ওরা অতি সক্রিয়, আর এমন না বিভিন্ন ধরনের কাজে, জমি দখল থেকে শুরু করে বিভিন্ন কাজে ওরা যুক্ত। মাসেল পাওয়ার সঙ্গে সোর্স। বিজেপির অভিযোগ এই বেপরোয়া গ্যাংয়ের নেপথ্যে রয়েছে সম্পূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক যোগ। পুলিশের সহযোগিতা এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের আশীর্বাদ, এই দুটো মিলিয়ে আজকে কেজিএফ এই শিলিগুড়ি এবং শিলিগুড়ি সংলগ্ন এলাকায় যে ত্রাস ছড়িয়েছে তার প্রধান কারণ এটা। জমি মাফিয়া বা মাসেল ভ্যান, তাদের কোনো অশুভ চক্র সরকার কোনো জায়গাতে বরদাস্ত করবে না। পরিষ্কার কথা, তাদের ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। ভেঙে দাও, গুড়িয়ে দাও। আসলে অশুভ শক্তিকে ভেঙে গুড়িয়ে দেওয়ার কথাটা সব রাজনৈতিক দলকেই বলতে হয়, কিন্তু কোনটা যে কথা আর কোনটা কথার কথা সেটা আমি আপনি কিছুতেই বুঝতে পারি না। তবে একটা কথা আমি আগে ভাগে বুঝতে পারছি জানেন তো, একটা পূর্বাভাসের কথা বুঝতে পারছি। আরও একটা পূর্বাভাস সেটা নিয়ে কি হতে পারে সেটাও বুঝতে পারছি আর কি। মানে ঝড়ের পূর্বাভাসটা সেটা কিন্তু আছে, সেটা আস্তে আস্তে ভয় ধরাচ্ছে, কিন্তু সেই পূর্বাভাসটাকে মাথায় রেখে একটু পিছিয়ে যাই। বরং মাঝে মাঝে এগোতে গেলে পিছিয়ে যাওয়াটাও তো দরকার। 31শে মার্চ মনে আছে, সেদিন বিকেলে একটা ঘূর্ণি ঝড় আছড়ে পড়েছিল উত্তরবঙ্গে। ময়নাগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ির বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেদিনে সেই ঝড়টার ঠিক 19 দিন পরেই শুরু হয়েছিল প্রথম দফার ভোট। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি প্রথম দফার সেই ভোট প্রচারে আচমকা সব দলের ফোকাসে উঠে এসেছিল শুধুমাত্র ঝড়ের কথা, সেই ঝড়ে দুর্গতদের কথা। এ সময় ইস্যু কিন্তু কিছু কম ছিল না, প্রচুর কিছু ছিল। সন্দেশখালি ছিল, রাম মন্দির ছিল, সিএএ ছিল, কিন্তু সব কিছুকে ছাপিয়ে 5 মিনিটের সেই ঝড়ের থেকেও বেশি স্পিডে রাজনীতি আছড়ে পড়েছিল সেখানে প্রচারের মঞ্চে। এবারও ফের একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে এবং মার্চের শেষ দিনের সেই ঝড়ের মতোই, সেই ঝড়ের ঠিক 56 দিন পর আরেকটা ঝড়ের সম্ভাবনা। একে ঘূর্ণিঝড়, তার মধ্যে ভরা কোটাল সেই সময় সুন্দরবনে, জানেন তো। মানে এমনিতেই সুন্দরবনে যদি যান, এমনি সময় নর্মাল সময়
যখন ঝড় বৃষ্টি কিচ্ছু নেই, দেখবেন ওই মাটির বাঁধগুলোর গা দিয়ে বড় বড় ফাটল জল চুয়ে চুয়ে ঢুকছে। এবার যখন এর সঙ্গে এই দুটো জিনিস যোগ হবে, ভরা কোটালের সঙ্গে ঘূর্ণিঝড়, কি হবে বুঝতে পারছেন? এই বাঁধগুলো তো সামান্য প্রেশার পড়লেই ভেঙে যায়। ফলে সুন্দরবনের নদী পাড়ের মানুষগুলো এখন প্রমাদ গুনছেন। ঝড়ের পূর্বাভাসটা যদি মিলে যায় না, ক্ষয়ক্ষতির প্রবল সম্ভাবনা। এবার খেয়াল করে দেখুন কীরকম কাকতালীয় ব্যাপারটা। সেদিনে সেই ঝড়ের মতোই এবারের ঝড়ের আছড়ে পড়ার সম্ভাব্য দিনটাও রবিবার, কিন্তু আসল কোইন্সিডেন্স এটা নয়। এবার 1 জুন দক্ষিণবঙ্গের শেষ দফার ভোট, তার আগে যেখানে ভোট সেই দক্ষিণবঙ্গেই ঝড়ের পূর্বাভাস, অর্থাৎ লোকসভার ভোটটা শুরু হয়েছিল উত্তরবঙ্গের ঝড়ের মধ্যে দিয়ে, আর সম্ভবত ভোটের শেষটাও হতে চলেছে দক্ষিণবঙ্গের ঝড়ের মধ্যে দিয়ে। এখন সবাই চাইবো যে ঝড়টা একটু মেঁকে গিয়ে একটু অন্যদিকে, কোথাও গিয়েই, এটা সত্যি বিশ্বাস করুন, কোথাও গিয়ে কোথাও কোনো দেশের সাধারণ মানুষেরই ক্ষতি হোক এটা আমরা চাই না। তার থেকে বরঞ্চ ওই সমুদ্রের মাঝখানে গিয়ে পড়ুক, ওখানেই ল্যান্ডফল করুক, সাধারণ মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয় সেটাই আমরা চাই। কিন্তু যদি সেটা না হয়, ক্ষয়ক্ষতির পাশাপাশি কিন্তু ঝোড়ো রাজনীতির পূর্বাভাসও মিলছে বা মাথায় রাখতে হবে, পাওয়া যাবে। এবং সবার আগে দরকার এই পূর্বাভাসটা মেনে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।